শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায় চ্যানেল আই এক্সক্লুসিভ রাউন্ড টেবিলে। দেশ মানে শুধু একটা নির্দিষ্ট ভূখণ্ড কিংবা কাঁটাতারের সীমানা নয়, আর তাই দেশের মানুষ যেখানে থাকেন সেখানেই একটি দেশ, তার স্বার্থ, তার ভালো মন্দ সব কিছু জড়িয়ে থাকে। বাংলাদেশ ছড়িয়ে আছে পুরো পৃথিবীতে, যেখানে রয়েছে বাংলাদেশের মানুষজন, অর্থাৎ এনআরবি। তাদের সাথে বাংলাদেশের ভালো মন্দ স্বার্থ সব কিছু জড়িয়ে। আর তাই বাংলাদেশকে নিয়ে যখন আমরা কথা বলি, বাংলাদেশের স্বার্থ নিয়ে যখন কথা বলি, তখন তাদেরকে উপেক্ষা করার কোনো জায়গা নেই। প্রিয় দর্শক, আজকে আমাদের সঙ্গে রয়েছেন পুরো বিশ্বে ছড়িয়ে থাকা এনআরবিরা। আজকে কথা হবে তাদের বাংলাদেশে অবদান নিয়ে, বাংলাদেশের প্রতি তাদের দায়িত্ব এবং বাংলাদেশের তাদের প্রতি দায়িত্ব কর্তব্য সব কিছু নিয়ে। আমাদের আজকের বিষয় আগামীর বাংলাদেশে এনআরবি। স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে, সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং আমি আপনাদের পরিচয়টুকু আপনাদের কাছ থেকেই শুনতে চাই। আমরা যদি একেবারে শেষ থেকে শুরু করি, হাতের পায়ে। আমি এ আজিম দেওয়ান, আমি কানাডা বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ফাউন্ডার। আমার নাম জান রুমি, আমি অনারারি কাউন্সিল অফ বাংলাদেশ এবং মরক্কো হনলুলু হাওয়াইতে। হাসানুজ্জামান হাসান, আমি নিউ ইয়র্কের একজন অ্যাক্টিভিস্ট, বাংলাদেশে প্রবাস থেকে এসে ব্যবসা করি। আমি ডক্টর মাসুদ রহমান, নিউ ইয়র্কে থাকি। আমি কুইন্স জেনারেল হসপিটাল স্কুল অফ মাউন্ট সাইন স্কুল অফ মেডিসিনের সঙ্গে আমি একজন অ্যানেস্থেসিওলজিস্ট এবং পেইন স্পেশালিস্ট। আমি ডক্টর ওয়ালিদ তসরুদ্দিন, প্রেসিডেন্ট ইউবিএফসি, ইউরোপিয়ান ফেডারেশন কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এনআরবি ওয়ার্ল্ড। আমার নাম গিয়াস আহমেদ, নিউ ইয়র্কে থাকি। আমি রিপাবলিকান পার্টির সাথে জড়িত, আর আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স এবিসিসি এর চেয়ারম্যান। আনিসুল কবির জাসির, নিউ ইয়র্ক বেসড এনআরবি সামিটের কোঅর্ডিনেটর। আমি আজিজ আহমেদ, আমি এন্টারপ্রেনার। থ্যাংক ইউ। আমার নাম বশির আহমেদ, আমি ব্যবসায়ী, ইউকেতে থাকি, ফর্মার প্রেসিডেন্ট অফ ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স। আমি ডক্টর শেখ আলিমুজ্জামান, আমি টোকিও জাপানে থাকি। আমি পেশায় একজন ডাক্তার। আমি জাপান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। প্রবাসী সংশ্লিষ্টতার দিক দিয়ে আমি জাপানে অনুষ্ঠিত টোকিও বৈশাখী মেলার প্রধান সমন্বয়ক। আমি আব্দুল লতিফ সম্রাট, রাজনীতিবিদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য। আমার নাম আব্দুল হাসান, আমি একজন সাইকিয়াট্রিস্ট, বর্তমানে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি ওয়ান অফ দ্য ভাইস চেয়ারম্যানস, আর চিফ অফ সাইকিয়াট্রি অ্যাট Long Island Community Hospital, NYU Langone, and clinical associate professor in Grossman School of Medicine. আমার নাম মাহতাব মিয়া, I'm the director of British Bangladesh Chamber of Commerce and Industry. Also, I'm the finance director of Voice for Global Bangladeshi, যুক্তরাজ্যে বসবাস করছি। আমরা হয়তো একটু ডাইভার্সিফাই বিষয় নিয়ে কথা বলবো, যে রাজনীতি, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য সব কিছু এখানে আপনারা বিভিন্ন বিষয়ে এক্সপার্টরা রয়েছেন। আমাদের দেশে যে এখন একটা রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে গেল, সেটা আসলে আপনাদের উপর কেমন প্রভাব রাখছে? যদি শুরু করি আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ থেকে, সেই সময় থেকে এই প্রবাসে কিন্তু প্রবাসীরা বাংলাদেশের আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং তারপর থেকে যতগুলি আন্দোলন হয়েছে গণতন্ত্রের সপক্ষে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, সেখানে প্রবাসীদের প্রচণ্ড অবদান ছিল। সর্বশেষ 2024 সালে আপনারা শুনে আনন্দিত হবেন, সারা বিশ্বে প্রবাসীরা কিন্তু, আমি এই যে আমাদের সঙ্গে গিয়াস আহমেদ সহ যারা আমরা রাজনীতিতে ওখানে বিশেষভাবে জড়িত ছিলাম, আমরা ওখান থেকে নিউ ইয়র্কের টাইম স্কোয়ার থেকে সারা বিশ্বের কাছে আবেদন জানিয়েছিলাম এই স্বৈরাচারীকে টাকা দেওয়া, অর্থ দেওয়া বন্ধ করুন। তারা করেছে। আপনারা জানেন ইমিডিয়েটলি সেই সরকার বিপদে পড়েছিল এবং তারপরে 5ই আগস্টের পরে 6ই আগস্টের রেমিটেন্স যদি আপনারা স্টেট ব্যাংক থেকে নেন, দেখবেন যে সেখানে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে। এবং ওই সময়ে টাইম স্কোয়ারে এমন আন্দোলন হয়েছে, আমরা সেই পৃথিবী খ্যাত টাইম স্কোয়ার এবং লন্ডনের সেই সমস্ত ট্রাফালগার স্কোয়ার থেকে সব জায়গায় প্রবাসীরা আন্দোলন করেছে। কিন্তু একটা কথা আমি খুব কুইকলি শেষ করতে চাই, যখন রাজনৈতিক প্রবাসীদের অধিকারের কথা ওঠে, তখন কিছু কিছু মোড়লেরা এখানতে বলে যে তারা এখানে কি রাজনীতি করবে, তাদের ওখানে সিটিজেনশিপ অনেকেরই আছে। তো থাকলে আমি 5টা দেশের নাম বলতে পারি যেখানে ডুয়াল সিটিজেনরা তাদের দেশে
প্রেসিডেন্ট হয়েছে। অতি সম্প্রতিও শুনেছি কোনো এক মহল থেকে বলা হয়েছে তারা এখানে ডুয়াল সিটিজেনশিপ নিয়ে জাতীয় সংসদে নির্বাচন করতে পারবে না। আমি ভেরি সিরিয়াসলি কন্ডেম দিস সর্ট অফ ওয়ান সাইডেড স্টেটমেন্ট। সেকেন্ডলি হইল, যেমন আমাদের ধরেন সমস্ত জায়গায় মানে জাতীয় সংসদে কোটাভিত্তিক একটা প্রতিনিধিত্ব থাকা দরকার, এবং সমস্ত প্রবাসীদের ভোটাধিকার। আপনি এটা তো খুব আনফেয়ার হয় না, আপনি কারোর সঙ্গে ভালোবাসা করছেন, খালি গিফট নেয় কিন্তু বিনিময়ে কিছু দেয় না। এটা তো আমার দেশের সঙ্গে আমার নাগরিকের এই সম্পর্ক হইতে পারে না। এই সম্পর্ক উন্নয়নের জন্য আমার আবেদন থাকবে, এবং প্রবাসী যারা ডুয়াল সিটিজেন তাদেরকে জাতীয় সংসদে নির্বাচনের অধিকার দিতে হবে, এবং প্রত্যেক প্রবাসীকে বিদেশ থেকেই ভোট দেওয়ার অধিকার প্রদান করতে হবে ইমিডিয়েটলি। এটাই পরে আবার যদি দরকার হয় যোগ করব। রাজনীতির সঙ্গে তো ব্যবসার একটা ভীষণ গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, এখানে অনেক ব্যবসায়ী রয়েছেন, আপনারা যে কেউ হয়তো একটু অ্যাড করতে পারেন। বাংলাদেশের রাজনীতির সঙ্গে আপনাদের রপ্তানি কিংবা ব্যবসার কি সম্পর্ক বা প্রভাব পড়ে সেটা যদি বলেন। সবচেয়ে জরুরি যেটা হবে, অর্থনীতিকে চাঙ্গা করতে হলে আমাদেরকে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনে যেতে হবে। আমরা কিন্তু শুধু একটা আরএমজি সেক্টর, গার্মেন্ট সেক্টরের উপর ভরসা করে বসে আছি। ইজ ইন 85% অফ আওয়ার জিডিপি কন্ট্রিবিউশন। আমাদের কাছে আরও সম্পদ আছে, আরও ডাইভার্সিফিকেশনের প্রোডাক্টগুলো আছে, যেমন ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস থেকে শুরু করে লেদার অ্যান্ড বিভিন্ন আইটেম। তো আমরা মনে করি যে এখনই সময়, আর না হলে আমাদের যে রপ্তানির যে এখন আরএমজির যে সূত্রটা আছে, মেইন সূত্রটা আছে, ওটার উপরে চাপ পড়বে। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ সবাই কিন্তু এফটিএ, পিটিএ, যেটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, ওটা অলরেডি সাইন করে ফেলেছে, যার জন্য কিছু কমোডিটি প্রোডাক্ট এখনই আমাদের জন্য রেস্ট্রিক্টেড হয়ে গেছে, যেমন সুগার, সোয়াবিন অয়েল, বিভিন্ন এটার এফেক্ট আমরা বাজারে দেখতে পাচ্ছি। এবং এটা খুবই জরুরি যে আমরা সরকার যে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এবং আমরা মনে করি যে আমাদের যে অন্যান্য প্রোডাক্টগুলো আছে, ফ্রুট অ্যান্ড ভেজিটেবল, উই আর থার্ড লার্জেস্ট প্রডিউসার অফ দ্যাট, কিন্তু আমাদের যে এই প্রোডাক্টগুলোকে আমরা ডাইভার্সিফিকেশন এবং আমরা কেমন করে করব, এটার স্টেট পলিসি দরকার, সরকারের সিদ্ধান্ত দরকার, এবং সরকারের এই সিদ্ধান্তগুলোই আমি মনে করি আমাদের জন্য ভবিষ্যৎ রেভিনিউ নিয়ে আসবে। আমরা একজন প্রবাসী হিসেবে বলবো, আমরা কিন্তু প্রবাসী আয়ের উপর বসে আছি, এইটারও ডাইভার্সিফিকেশন দরকার। কারণ ইকোনমি কোনো দিনই আমাদের শুধু প্রবাসী এবং এক্সপোর্ট আর্নিংয়ের উপর আমরা আছি, যেটা গত 20 বছরেও এটা ডাইভার্সিফিকেশন আসে নাই। আমরা মনে করি এখন এই পরিবর্তনের সময় আমরা এইসব জিনিসগুলোকে সিরিয়াসলি নিতে হবে। এবং প্রবাসী পার্টিসিপেশন না থাকলে, যেমন আপনি ইউনাইটেড কিংডমে কোথায় ব্যবসা করবেন, কোন সেক্টরে যাবেন, আপনার যোগসূত্রটা, এগুলাই শুধু ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের মতো অর্গানাইজেশন গুলা দিতে পারে। আমাদের তো আসলে মানব সম্পদ একটা আমাদের বড় শক্তির জায়গা, তাদেরকে আমরা বাইরে পাঠাতে পারছি না, কিংবা যারা যাচ্ছেন তারাও আসলে ওইভাবে আমাদেরকে ফেরত দিতে পারছেন না যে পরিমাণ অর্থ কিংবা মানে ইনকাম তারা করতে পারেন। সেই স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা আমাদের দেশ থেকে আরও কি করা যেতে পারে, কিংবা নিউ জেনারেশনকে আমরা কিভাবে আসলে রেডি করতে পারি টু বি আ ওয়ার্ল্ড সিটিজেন, এই বিষয়ে কি কেউ বলতে চান কিনা? এখন 1.5 কোটি প্রবাসী বাংলাদেশি আমরা বিশ্বের বিভিন্ন দেশে আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি। তার মধ্যে আমি বলবো যে আমাদের মিডল ইস্ট পরে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডাতে আমাদের যারা প্রবাসী, তারা কিন্তু at this precise moment হাই স্কিল সেকেন্ড অ্যান্ড থার্ড জেনারেশন প্রডিউস করতেছে। এবং জেনে খুশি হবেন যে আমাদের এই প্রবাসীদের প্রত্যেক, আমার মনে হয় যে ইংল্যান্ডের কথা যদি বলি আমি বেশি বলতে পারবো, যে আমাদের 1 মিলিয়ন প্রবাসী আমরা ইংল্যান্ডে বসবাস করছি, আমরা প্রত্যেক ঘরে ঘরে একটা না একটা গ্রাজুয়েট প্রডিউস করছি এভরি ইয়ার। সো আপনি যদি মনে করেন যে 20,000 গ্রাজুয়েট হচ্ছে, এর মধ্যে অত্যন্ত 5% ইস নিশ স্পেশালিস্ট তৈরি করতেছে, যারা ইংল্যান্ডও তারা কন্ট্রিবিউশন করতেছে বিভিন্ন সেক্টরে ইন এ পলিসি মেকিং অ্যান্ড ম্যানেজমেন্ট স্কিল। আমরা প্রবাসী যারা পূর্বের প্রজন্ম, আমরা এখন সেকেন্ড থার্ড জেনারেশনে আসছি, আমরা চাচ্ছি যে
এদেশে আমরা আমাদের বাংলাদেশ থেকে কিন্তু যারা গ্রাজুয়েশন করে বেশ ভালো করতেছে তারা কিন্তু অন্যান্য দেশে চলে যাওয়ার জন্য তারা হাই স্কিল মাইগ্রেশন খুঁজতেছে, কিন্তু এখানে একটা ভ্যাকুয়াম পিরিয়ড তৈরি হচ্ছে। এই জন্য আমরা রেডি যে আমাদের জেনারেশন যে যদি সরকার যদি কোনো পলিসি নির্ণয় করে যে তাদেরকে নিয়ে আসার জন্য এবং তাদের স্কিল এবং প্রফেশনালিজম এই দেশ গড়ায় কাজে লাগানোর জন্য, সো উই দি প্রবাসী উই ক্যান হেল্প in this situation. আপনি রিসেন্টলি জাস্ট অ্যাবাউট 2 weeks ago আমাদের ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশের একটা প্রতিনিধি দল ডাক্তার ইউনূস সাহেবের সঙ্গে দেখা করেছে। এই ব্যাপারে তারা হিউজলি স্কিল্ড পিপুল তারা প্রেজেন্ট ছিল সেখানে, অ্যান্ড দে আর রেডি টু কন্ট্রিবিউট ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য বাংলাদেশ। সো অবভিয়াসলি আমরা তো আছি বটেই, আমাদের এটা একটা ইনভেস্টমেন্ট হবে, বিশেষ করে আমাদের জেনারেশনে এখন যে মেডিসিন, আইটি এইগুলিতে খুব বেশি করে কাজ করতেছে। তো আমাদের যে শর্টেজ যেখানে আছে যে কোয়ালিটি হেলথ সার্ভিস বাংলাদেশে, এটাকে উন্নয়ন করতে হলে আমার মনে হয় আমাদের সেকেন্ড থার্ড জেনারেশনের কারণে দে আর রেডি টু কাম উইথ দেয়ার এক্সপার্টিজ, দে আর রেডি, এবং উই দি বাংলাদেশিজ আর রেডি টু ইনভেস্ট ইন দ্য সেম টাইম। স্কিল ডেভেলপমেন্ট মেনলি ইট ইজ ইন্টারকানেক্টেড উইথ এটার সাথে এমপ্লয়মেন্টের সাথে। তো আমরা যত বেশি এমপ্লয়মেন্ট করতে পারি, কনজিউমার্স বাইং পাওয়ার গ্রো করাতে পারি, সেটাই ইকোনমি গ্রাউন্ড লেভেল থেকে বাড়বে। সেটা হলো ফার্স্ট স্কুল অফ থটস। তাহলে কীভাবে বাড়বে? আমাদের এভরি ইয়ার যেখানে 3.5 মিলিয়ন স্টুডেন্টস বের হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যালোন, 3 to 4 years লাগে ওদের টু গেট এনি জব। ফরগেট অ্যাবাউট ওদের যে রেসপেক্টিভ জব, কিন্তু এনি জব। She is one of the luckiest. She is working and leading these things, but there is not many of her like that, because world is very much interconnected. আমরা সেটা সুযোগ নিতে হবে এবং এখনই নিতে হবে। তো এই জন্য আমি যখন অনারেবল চিফ অ্যাডভাইজারের সাথে দেখা হয় 27 সেপ্টেম্বর ইউএসএতে, তখন আমি বলছি, সবাই বিভিন্নভাবে বলছেন, আমি আমার সলিউশন আছে কি, প্রত্যেকটা বছরে 10 million স্টুডেন্টসদের ইউথ, আনএমপ্লয়েড, আন্ডার এমপ্লয়েড ইউথকে রিলিভেন্ট স্কিল সেটস দিয়ে ট্রেনিং করলে, লেট দেম বি হোয়াট এভার দে আর লাইক টু বি। দে ফ্রিল্যান্সিং আছে, দে ক্যান বি দেয়ার ওন এন্টারপ্রেনার, দে ক্যান গেট এ বেটার জব, অ্যান্ড ওয়ার্ল্ড ইজ এট দেয়ার ফিঙ্গার টিপস। ওখানে আমাদের ফোকাস করতে, এবং আই বিন ডুইং দ্যাট সিন্স 2012. আই এম অলসো ফাউন্ডার অফ কোডাস ট্রাস্ট বাংলাদেশ অ্যান্ড গ্লোবালি। উই ট্রেন্ড ওভার মিলিয়ন ইউথস, এবং সেটা উই সি দ্য রেজাল্ট। ওখানে উইমেন ম্যান ট্রেনিং করতে রিলেভেন্ট স্কিলস দিতে। তো সেটার জন্য আই জাস্ট ওয়ান্ট টু ট্যাগ অন হোয়াট হি সেড। থ্যাংক ইউ। জাস্ট অ্যাড টু ফর পৃথিবীর মধ্যে বাংলাদেশ কিন্তু ওয়ান অফ দ্য লোয়েস্ট স্কিল পপুলেশন, 3.5% only. If you compare with the outside world, German 82%, England, United Kingdom is 43%. So a sector is very important. আমাদের স্কিল ডেভেলপমেন্টকে আমরা এনআরবির সাথে আসলে কানেকশন করতে পারি, আপনাদের এক্সপার্টাইজকে আমরা কাজে লাগাতে পারি, আমরা একটা এক্সচেঞ্জ করতে পারি বিভিন্ন দেশের সঙ্গে, এবং আমাদের দেশের ইয়াংরা কিন্তু নিজের চেষ্টায় অনেকখানি করে, তারা ফ্রিল্যান্সিং করছে, আরও অনেক কিছু করছে, এবং সরকারের পক্ষ থেকে, গভর্নমেন্টের পক্ষ থেকে তারা যদি হেল্পটা পায়, তাহলে হয়তো এই জায়গাটা আমরা আরও অনেক বেশি এগোতে পারবো। আমি একটু হেলথ সেক্টরে আসতে চাই। আমাদের এখানে ডক্টরসরা রয়েছেন যারা সেখানে দেশের বাইরে গিয়ে কাজ করছেন বিভিন্নভাবে। হেলথ সেক্টরে আসলে বাইরের দেশের সাথে বাংলাদেশের কমিউনিকেশনটা আমরা কীভাবে বাড়াতে পারি চিকিৎসার ক্ষেত্রে, কিংবা আমাদের চিকিৎসা ক্ষেত্রের উন্নতির জন্য কিভাবে আপনারা আসলে হেল্প করতে পারেন? আমরা যারা বাংলাদেশি বিদেশে থাকি, বিভিন্ন অঙ্গনে আমরা বাংলাদেশের বা আমাদের দেশের কাজে আসতে পারি। উই ডোন্ট হ্যাভ হারমোনি। আমরা সবসময় করি, বাইরের থেকে চেষ্টা করি, দেশও নেবার জন্য দেশেও দরকার হয়, বাট দের ইজ নো হারমোনি। যেমন আমি একজন ডাক্তার, আমি আমার অঙ্গনে কী করতে পারি, হোয়াট ক্যান আই ডু? সো ফার আই হ্যাড বিন ডুইং, যে আমি আমার মতন আরও অনেক ডাক্তার এখানে বসে আছেন, দে অল কাম অ্যান্ড ডু দি সেম থিং। আমরা এসে ফ্রি একটা ওয়ার্কশপ করি এখানকার ডাক্তারদের পার্সোনাল ইয়েতে করে, তারপরে যেমন ধরেন আমি পেইন স্পেশালিস্ট, আমি 20টা পেইনের রোগী রাখি, এসে তাদেরকে ফ্রি ট্রিট করে চলে যাই। এটার কোনো যোগাযোগ, এটা পার্সোনাল ছাড়া আর কোনো ক্ষেত্রে পাওয়া যায় না, কোনো রকম লজিস্টিক সাপোর্ট নেই। কোভিডের সময় চিন্তা করেন, দেশ একটা ক্রান্তিকালের মধ্যে, সারা পৃথিবী একটা ক্রান্তিকালের মধ্যে দিয়ে গেছে। তখন আই হ্যাভ টক মেনি টাইমস বিভিন্ন ধরনের
শো করে বোঝানো, শেখানো যে আমরা যা শিখতে পেরেছিলাম সেটা শেয়ার করা, যে হাউ উই ক্যান সেভ আওয়ার সেলফ, হোয়াট আর দ্য মেডিসিনস। কেউ জানতো না তখনও ভ্যাকসিনগুলো যে আমাদের দেশে নেওয়া হলো, মানে আমেরিকাতে যে তৈরি হলো, হাউ দি ভ্যাকসিনস ক্যান বি গিভেন হিয়ার ডেসপাইট আমাদের দেশের থেকে ভ্যাকসিন আনা হচ্ছিল, তারপরেও কীভাবে দেওয়া যায়। উই হ্যাভ ডান আওয়ার বেস্ট। তখন প্রচুর যোগাযোগ করতো, 500-700 রোগী আমরা এখানে দেখতাম কয়েকজন মিলে, এবং কোনো যোগাযোগ ওই ব্যক্তিগত পর্যায়ে ছিল, কোনো সরকারি কোনো মাধ্যম বা কোনো লজিস্টিক্যাল সাপোর্ট যে এই হাবে গেলে পরে এই ডাক্তারদেরকে পাওয়া যাবে, এই জিনিসটা তখনও তৈরি হয়নি। বাট উই ক্যান অলওয়েজ ডু দোজ থিংস, এই জিনিসগুলো আমরা করতে পারি। মেডিকেলের যে কোনো ব্যাপারে আমাদের হেল্পিং যেটা আর কি, আমরা আসলে পরে উই ক্যান হেল্প। আমরা ওই সময় কয়েক হাজার পাঠিয়েছিলাম অক্সিজেন কনসেন্ট্রেটর বিভিন্ন জায়গায়, আমি জড়িত ছিলাম বিভিন্ন, কোথায় দিব এটাও খুঁজে পাচ্ছিলাম না, আইদার ঢাকা মেডিকেল কলেজ অর সিএমএইচ। এছাড়া আর চিটাগংয়ে যে সমস্যা হতে পারে, খুলনায় যে সমস্যা হতে পারে, যাচ্ছিল না। তো আমি সেটাই বলছি যে যোগাযোগটা আছে কিন্তু সুযোগাযোগ নেই। আমরা দেওয়ার জন্য প্রস্তুত, দিয়ে থাকি। ওই সময়ের হাই ফ্লো অনেকগুলো জায়গায় আমরা এস্টাবলিশ করেছি পয়সা দিয়ে এখান থেকে। একটা হলো যে এখানে দেয়ার কুড বি এ মেডিকেল একটা হাব থাকতে পারে। ইট কুড বি ম্যানেজড বাই দি মিনিস্ট্রি অফ হেলথ অর ইট কুড বি ম্যানেজড বাই দ্য ডিরেক্টরেট অফ হেলথ, যে কেউ করতে পারে। করলে আমাদের এই হাবের সঙ্গে আমাদের যোগাযোগটা হতে পারে, অফ ডিফারেন্ট কান্ট্রিজ, নট অনলি ইউএসএ, ইউকে যারা মেডিকেলে ভালো, জার্মানি অর কানাডা, আমরা এখানে আমাদের যোগাযোগগুলো লাইনগুলো থাকতে পারে। ধরেন আপনার কারোর জানাশোনা একজনের লং কোভিড হলো, কোভিডের পরে এখন যেটা হচ্ছে লং কোভিড, ইটস এ সিরিয়াস ইস্যু। আপনারা এখানে ট্রিটমেন্ট পাচ্ছেন না বা হচ্ছে না, বা বিভিন্ন দেশে ঘুরছে, দে ক্যান কাম টু দ্যার হাব এবং বলতে পারে আমি প্রবলেম। ফরেন থেকে কারা যোগাযোগ করবে, যে ইমিডিয়েটলি অন দি টিপ, যে ঠিক আছে এটার উপরে এরা কাজ করছে, টক টু দেম। যোগাযোগটা খুব সহজ হয়ে গেল, উই ক্যান ইজিলি কাম অ্যান্ড টক। একজন ড্রাইভার ফোন করেছিল আমাকে টেলিভিশন থেকে নাম্বার পেয়ে, হি ডিডন্ট হ্যাভ এনি মিনস, কোনো পদ্ধতি ছিল না আমার সাথে যোগাযোগ করার, অনেক কষ্ট করে। সে অলরেডি কোভিডে ভুগছে, অ্যান্ড আই ট্রিটেড হিম অল থ্রু ওভার টেলিফোন। তো এটা তো যে কোনো সরকার অথবা অন্য কোনো লজিস্টিক মিডিয়া can come and make a hub, and we can always help. ডক্টর ওয়ালি কিছু বলতে চাচ্ছিলেন? It's severe problem in Bangladesh, not only health, education, any area go, because we have not professionally run by the organization. I have seen in our research recently, about 2022, we have nearly 100,000 grade 1 doctors we need in Bangladesh if you want to give proper services. Management is completely lack of management, because you have seen, I am also advisor of the Bangladesh Private Medical College Hospital, 69 medical college hospital in private sectors, and I don't know, out of 4 or 5, all other is just their only business. They are not ready to give highest level of the service. As you know, I have myself, I'm working Sylhet Women's Medical College Hospital. I have 700 beds, and we have 2,500 staff working. We have nearly 120 professors, associate professors, everything. But still, we have to train them. Even the doctors, they are not the managers. The doctors, they are specialists, that's every year. But we have to give them services, every head of the management skill development, what you need, attitude. Even nurses, you can imagine the severe problem, the nurses. Nurses demand, even in your country, you need minimum 200,000 nurses to run, I've seen the research. And the nurses, I have taken a lot of universities from UK, like Queen Margaret University. We have 128 degree level of the nurses and diploma level 177 or something. But they are not properly given proper, the facilities, management, skill development. So as a EBFCI, we have already compiled not only Bangladeshi NRB people, there is a mainstream of the people, the university who have trained them, and we are going to bring them. We are now committed, it is not one area, it's so many areas. Even the politician, they should learn how to do politics,
You see, complete, anywhere you touch, every area is complete disarray. So, okay. So I think that we could do our NRB, we have a seat with them. From both sides, from NRBs both and sides. Bangladesh. Yes, and Bangladesh, because our target is Bangladesh. Whatever you do, our target, our young generation, they are very keen, they are dedicated. Our older people, our brain is completely different. But our young generation is our brain of the people from outside. We have to sacrifice to come in this country. But it not be like, free anything. Because if you do consultancy, it's the outsider and the World Health Organization. I know the one Saifur Rahman was there, I was working with him. Billion pound budget was there. And our people, our own people doesn't utilize, these services. Outsider people come, they charge 500, 700 per hours. And which one, they don't give anything to our people. So there is a lot of avenue, and I believe that we can do something, our country, and this is the time we can do it. আমি একটু প্যারাডাইম শিফট করব এখন। এইটা খুব বোকামি হবে যদি আমরা মনে করি আমরা বাইরে থেকে যারা আসছি তারা সব কিছু আসছে এবং সলভ করে ফেলবো এবং আমরাই সবচেয়ে ভালো জানি, এটা বোকামি, এটা ভুল হবে। ব্যাপারটা তা না। উই নিড টু শিফট দ্য প্যারাডাইম নাও। দিস ইজ আ নিউ বিগিনিং। After 1971, this is the new beginning. The fundamental principle that needs to be changed, that we, the foreigners, or Bangladeshi foreigners, owe to this country. We owe to this country, each of us, our education, our blood, our food, our development. We owe to this nation. যত বড় politician, যত বড় doctor, যত কিছু হন, we graduated from this country with people's money. It was the tax money by people. এখন দেবার সময়, এখন পলিটিক্সের সময় না। যে কোনো অবস্থায় আপনারা যারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হচ্ছে, বিভিন্ন ধরনের পয়েন্ট আউট করা হচ্ছে, এই ডেফিসিট, এইটা সেইটা হয়েছে, ইটস টু মাচ। একটা কান্ট্রি 54 ইয়ার্স যাবৎ ব্রোকেন ছিল। It's not going to be fixed in 54 days or in 54 months. It was broken for 54 years. আপনারা ডিসএগ্রি করতে পারেন আমার সাথে যে না, ইট ওয়াজ নট ব্রোকেন ফর 54। আমার সময়টা খুব ভালো ছিল, বিএনপির সময় ভালো ছিল, আওয়ামী লীগের সময় ভালো ছিল, অমুকের সময় খালেদা জিয়ার সময় ভালো ছিল, এরশাদের সময় ভালো ছিল। These are all our collective failure. We are all responsible. And we can continue to build it. This is the moment. 1971-এ মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করা হয় না, রিহ্যাবিলিটেট করা হয় না। This is the outcome of that. This is the time collectively we need to do it. We cannot point fingers at others. Oh, এইটা করা হচ্ছে না, ওইটা করা হচ্ছে না, এইটা। This is going to take time. বাংলাদেশের গড় আয়ু কত এখন 1971-এর সময় থেকে? কিভাবে গড় আয়ু বাড়লো যদি হেলথ সেক্টর ভালো না করে থাকে? ভালো করা, আরও ভালো করা দরকার, বুঝতে পারি। পৃথিবীর সমমানের ট্রিটমেন্ট দেওয়া দরকার, বুঝতে পারি। বাট যেখানে ফান্ডামেন্টাল নিডগুলো অ্যাড্রেস হচ্ছে না, সেখানে যদি আমি মোস্ট এক্সপোনেনশিয়াল নিড অ্যান্ড সফিস্টিকেটেড নিডের কথা বলি, দ্যাটস নট গোনা ওয়ার্ক, ইটস গোনা টেক টাইম। আমাদের সবার ধৈর্য ধরতে হবে, সবার চিন্তা করতে হবে, সবার বর্তমান সরকার, ভবিষ্যতের সরকারের পাশে দাঁড়াতে হবে। Divide is not going to do that. We need to work together. That is the fundamental deficit that we all think that we figured it out. No, we did not figure it out. Our divisiveness has created this problem. We need to work together, whether it's in health sector, whether it's the economic sector, whether it's education, whether it's training, whether it's work. We cannot focus on the deficits only. This country has done plenty, however, suffered because of our non-union. We are not collective. We are. আজকে রুমি ভাই একটা কথা বলছিলেন যে ওনার একজন বন্ধু বলেছেন that individually we are brilliant, collectively we are stupid, and that is true. এত ম্যান পাওয়ার আছে, আমরা প্রাউড করছি, এই করছি, সেই করছি, why we are not going forward? Because of our disunity. There needs to be a paradigm shift. বিদেশে যে জিনিসগুলো হয়, ওদের
ফরেন পলিসি দেখবেন চেঞ্জ হয় না, ডেমোক্রেট শাসক রিপাবলিকান, ফরেন পলিসি রিমেন্স দ্য সেম, লোকাল পলিটিক্স চেঞ্জ হয়। ওকে, আমাদের এখানে লোকাল পলিটিক্স থেকে সমস্ত কিছুর ভিতরে যদি কেউ একটা ভালো কাজও করে, we cannot say, oh, that country, that person has done something wrong. Just because uni Aomi League, uni BNP, uni Ershader party, uni Eitar party, Oitar party, we cannot say that, oh, they have done good. I think plenty of good has happened. That paradigm shift, that mindset, that shift is necessary at this point. And that's how we're going to go together. And that paradigm shift is absolutely necessary. We cannot fail again after what happened in 1971. This is an opportunity. Absolutely. উনি যেটা বললেন, আমি আসলে তার সাথে ওনার সাথে একমত এই কারণে যে উই নিড এ চেঞ্জ, উই নিড টু স্টার্ট, আমাদের আবার নতুন করে শুরু করার সময় হয়েছে। আপনি যেটা বললেন আর কি, মানব সম্পদ, বিদেশে কর্মসংস্থান, আমাদের দেখেন এই যে প্রবাসীদেরকে নিয়ে যে ডিল করেছে মন্ত্রণালয়টি, এটি হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। অর্থাৎ এর মধ্যে একটা ও আছে, দুটো জিনিস, দুটো সেক্টর একসাথে মিশিয়ে দেওয়া হয়েছে। একটি হচ্ছে প্রবাসী কল্যাণ আর একটি হচ্ছে বৈদেশিক কর্মসংস্থান। এর জন্য আসলে বেসিক্যালি আমাদের দুটো নীতি আছে কিন্তু। একটি হচ্ছে 2016 সালে যেটা করা হয়েছে সেটা হচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যাক্ট, বিদেশে দক্ষ কর্মী শক্তি পাঠানোর জন্য কিছু নীতিমালা তৈরি করা হয়েছে, এটা হচ্ছে একটা। আর একটা হচ্ছে দ্য ডায়াসপোরা অ্যাক্ট। ডায়াসপোরা অ্যাক্টটা করা হয়েছে 2023 সালে, এটার একটা খসড়া করা হয়েছে এবং এটা 2024 সালে আবার খসড়া করা হয়েছে, এখনও ফাইনাল করা হয় নাই। তাহলে এই যে মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যাক্ট এবং ডায়াসপোরা অ্যাক্ট, এই দুটোর পার্থক্য বুঝতে হবে। মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যাক্ট হচ্ছে যেটা আপনারা বলছেন যে দক্ষ মানব সম্পদ বিদেশে পাঠিয়ে রেমিটেন্স দেশে প্রেরণ করতে হবে, তাদেরকে তকমা দেওয়া হচ্ছে যে তারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা, ঠিক আছে? এইটা দিস ইজ নট এনাফ। এইখানে ডায়াসপোরা যারা, তারা কারা? তারা কিন্তু এখন অনেক, একটু আগে একজন বললেন যে 1.5 কোটি, 1.5 কোটির ভিতরে অনেকে আছেন, এন্টারপ্রেনার আছেন, শিক্ষক আছেন, রাজনীতিবিদ আছেন, হ্যাঁ, গবেষক আছেন। তো এখন এই ডায়াসপোরাকে আপনি যদি ইনভলভ করতে চান তাহলে আপনি কি করে করবেন? এরা তো আসলে আপনি তো মানব সম্পদ বিদেশে পাঠাচ্ছেন না, এটা হচ্ছে ইনবাউন্ড, আপনি তাদেরকে আনতে হবে, এটা তাদেরকে আনতে হবে। এজন্য ডায়াসপোরা পলিসিতে একটা কথা আছে, পাই, PIE, পাই মানে যে পিঠার পাই, PIE পাই হচ্ছে, পিতে হচ্ছে আপনার ফিলান্থ্রপিক ইনভলভমেন্ট, আইতে হচ্ছে ইনভেস্টমেন্ট এবং ইতে হচ্ছে এক্সপার্ট এনগেজমেন্ট। এতক্ষণ যেটা বললেন যে ফিলান্থ্রপিক এনগেজমেন্ট, অনেকে আছেন আমাদের এখানে, ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, হ্যাঁ, এরা আসলে দেশে এসে কাজ করতে পারেন। দিস ইজ হোয়াট ইজ ফিলান্থ্রপিক ইনভলভমেন্ট, এটা হচ্ছে ডায়াসপোরাদের জন্য। তারপরে ইনভেস্টমেন্ট, আমার বসে বলে গেলেন আর কি, লন্ডনে অনেকেই আছে ইনভেস্ট করতে চান। আর এক্সপার্ট এনগেজমেন্ট হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, এরা করতে পারেন। আমি জাস্ট আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আমরা জাপান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যেটা হলো, এইখানে একটা রোগী আছে যার টোটাল জ উড়ে গেছে, গানশট উন্ডে ইয়েতে আছে যে আমাদের যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে। আমরা তাকে জাপানে নিয়ে যেতে চেয়েছিলাম, পারা যায়নি। আমরা উই আর গোয়িং টু ডোনেট $10,000 ফর দ্যাট পেশেন্ট থ্রু আমাদের যে মিনিস্ট্রি অফ হেলথ। এটা আমরা সামনের সপ্তাহে দিব, ইনশাআল্লাহ আমরা এটা প্রদান করবো। তো এই যে এটা হচ্ছে এক্সপার্ট এনগেজমেন্ট, আমরা এক্সপার্টের এনগেজ হচ্ছি। সুতরাং আপনারা যখন প্রবাসীদের নিয়ে কথা বলেন, একটা হচ্ছে মানব সম্পদ প্রেরণ, আর একটা হচ্ছে অলরেডি যে মানব সম্পদ তৈরি হয়ে গেছে তাদেরকে ভিতরে এনে ইনভেস্ট করা। হ্যাঁ, এই যে জিনিসটা, এই জন্য প্রথমে যেটা দরকার, আমি বেশি সময় নেব না, 4টা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের 4টা উইং আছে। একটা হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক, একটা হচ্ছে BMET যেখানে কর্মসংস্থান এবং প্রশিক্ষণ দেওয়া হয়, 3 নম্বর হচ্ছে BOSL যেখানে পরিষেবা পাঠানো হয়, আর একটা হচ্ছে আপনার ওয়েজ আর্নিং স্কিম। এই পরিষেবা, তারপর হচ্ছে BMET এবং এই যে ওয়েজ আর্নার, এই 3টে আসলে বেসিক্যালি আপনি শ্রম মন্ত্রণালয়ে নিয়ে যেতে হবে। ব্যাংকটাকে, প্রবাসী কল্যাণ ব্যাংকটাকে আপনি PPP করে, পাবলিক পার্টনারশিপ করে আপনি প্রবাসীদেরকে ইনভলভ করেন। টাকাটা তো আনতে হবে এবং এনে ইনভেস্ট করতে হবে। ওনারা ইনভেস্ট করতে চাচ্ছেন, হাউ ক্যান দে ইনভেস্ট? আপনাকে তো ব্যাংক লাগবে। প্রবাসী কল্যাণ ব্যাংকে আনেন, আনার পরে
আপনি জানেন সেনা কল্যাণ সংস্থা কি করে না, তারা তো আসলে চাল ডাল ইয়ে করছে, হ্যাঁ, ট্যুরিজম করছে। তারা এই ইভেন্ট সৌদি আরবে তারা মানব কী বলে ম্যান পাওয়ার তারা বিজনেস করছে। তারা আর্মি যদি পারে, যদি সেনা কল্যাণ পারে, ওয়াই নট আস? আমরা প্রবাসী কল্যাণের জন্য আমরা এগুলো করতে পারি। এই জন্য বলছি যে আপনাকে চিন্তা করতে হবে হচ্ছে ইনবাউন্ড এবং আউটবাউন্ড নিয়ে, হ্যাঁ। প্রবাসী কল্যাণ, দক্ষ মানব সম্পদ এবং ডায়াসপোরা দুটো কমপ্লিটলি ডিফারেন্ট থিং। এই দুটো একটু সবাই কাইন্ডলি আমি যা বলবো সবাই একটু জিনিসটা চিন্তা করবেন। প্রবাসীদের যে দেশে সাহায্য করার একটা আকুতি আছে, সমস্যা সেখানে না, সমস্যা হচ্ছে যে তারা এইখানে এসে যে রিকোয়ার্ড অ্যাক্সেসটা দরকার, যেমন আপনি আসবেন এখানে এসে কারোর সঙ্গেই দেখা করতে পারবেন না, করতে হলে 2 মাস বসে থাকতে হবে অ্যাপয়েন্টমেন্ট। আমরা নিজেরা উদ্যোগ নিয়ে, আপনারা জানেন কুয়েত মৈত্রী বাংলাদেশ হাসপাতাল নামে উত্তরায় যে হাসপাতালটা আছে, আমরা সরকারের কাছ থেকে অনেক তদবির করে বিদেশি ইনভেস্টমেন্ট দিয়ে একটা হাসপাতাল করতে সক্ষম হয়েছিলাম। কিন্তু নানান ষড়যন্ত্র এবং চক্রান্তে এবং স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রবাসীদের লক্ষ লক্ষ ডলার মিলিয়ন ইনভেস্ট করার পরে সেই হসপিটালটা একদিন ষড়যন্ত্রের মাধ্যমে তাদের কাছ থেকে সরকার ফেরত নিয়ে নিল, আওয়ামী লোকরা তার নিয়ন্ত্রণ নিল। এবং এইভাবে যখন একজন দেখে তা তো নিরুৎসাহিত হয়। একটা কথা অলওয়েজ মনে রাখতে হবে যে আমাদের অবশ্যই এখন যে বর্তমান আমাদের বিশ্ব নোবেল বিজয়ী অত্যন্ত বরেণ্য নেতা প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার করতেছে, অনেক ভালো ভালো কাজ করেছে, কিন্তু বিশ্বের ইতিহাসই হচ্ছে এমন, এখন পর্যন্ত গণতন্ত্র এবং নির্বাচনের বিকল্প কোনো ভালো ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয় নাই। আমরা বলতে পারি, অনেকক্ষণ বলবো, কিন্তু সারা পৃথিবীর যাদেরকে আমরা মডেল মনে করি, আদর্শ মনে করি, তারা প্রত্যেকেই গণতান্ত্রিক পদ্ধতিতে চলে। আমাদের কথা আমরা মনে করি এটা শুধু রাজনৈতিক অ্যাঙ্গেল না, আপনারা দেখেন সারা বাংলাদেশের 18 কোটি মানুষ এই সরকারকে সমর্থন দিচ্ছে, বন্যার কথা বলেন, যে কোনো কিন্তু তারপরেও কিন্তু সমস্যাগুলি কিছু কিছু জায়গায় মানুষের নিরাপত্তা, ন্যাশনের স্ট্র্যাটেজিক ইনস্টিটিউশনগুলোর নিরাপত্তা কোনো রকমই সিকিউর হচ্ছে না। এই জন্য আমি মনে করি যে বর্তমান যে সরকার আছে অত্যন্ত ভালো, তাদের কাজকর্মে আমরা খুশি, কিন্তু যথাশীঘ্র সম্ভব একটা প্রয়োজনীয় সংস্কার করে যদি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি আসে, তাহলে বাংলাদেশের যে সংস্কার, জনগণের প্রতিনিধির কাছে জনগণের অ্যাক্সেস বেশি থাকে। আমরা একটু অন্য সাবজেক্টেও যেতে চাই, হসপিটালিটি নিয়ে যদি কেউ একটু বলতে চান বাংলাদেশের। Out of many of different kind of expertise I have, one of my core expertise is traveling, hospitality and tourism. The tourism ব্যাপারে আমি একটা কথা, আমার কোর মেসেজ হবে, যদিও সবার জন্য এবং সরকারের জন্য, ব্যবসায়ীদের জন্য, সবার জন্য বলছি যে আমরা কিন্তু ট্যুরিজমে একটা প্রজেক্ট করি, যখন একটা সুন্দর একটা রিসর্ট, একটা হোটেল করলাম কক্সবাজারে বা যে কোনো জায়গায়, কিন্তু আমাদের কিন্তু আসলে করতে হবে কি, অ্যান্ড দ্য মেসেজ ইজ দ্যাট উই নিড টু ডেভেলপ এ ট্যুরিজম ইকোসিস্টেম, নট জাস্ট এ প্রজেক্ট। আমরা শুধু একটা প্রজেক্ট দিয়ে হবে না, ইকোসিস্টেমটা করতে হবে, যে বিভিন্ন খাতে ট্যুরিজমে যে বিভিন্ন টাইপের ব্যবসায়ীরা জড়িত হবেন তাদেরকে নিয়ে একটা ইকোসিস্টেম করতে হবে, না হলে খুব ডিসজয়েন্টেড হবে, আনপ্ল্যান্ড হবে। যেগুলো আমাদের ট্যুরিজম অ্যাসেট আছে সেগুলো হয়তো নষ্ট হয়ে যেতে পারে। একবার ট্যুরিজম একটা জিনিস যদি নষ্ট হয়, ধরুন একটা সমুদ্র বিচের কথা বলছি, সেখানে যে জিনিস নষ্ট হয়ে যায় সেটাকে সুন্দর করে কিন্তু খুবই কঠিন কাজ। যখনই আমরা এই ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি টাকে চিন্তা করি, আমার কাছে মনে হয় ইন অ্যাডিশন টু দ্য RMG অ্যান্ড দ্য ফরেন রেমিটেন্স, I think it's the third largest area of economic development for Bangladesh. It could even be even more prominent than some other sectors, in case some of the sectors are not doing so well. যেরকম RMG কথা বলছি আর কি। আমি আপনাকে এক্সাম্পল বলি, এখন বিশ্বব্যাপী $1,632 বিলিয়ন কিন্তু ট্যুরিজমের ব্যবসা বিশ্বব্যাপী। সেখানে বাংলাদেশের ট্যুরিজম রিসিটের কথা বলছি, only 453 million, not even a billion. আর সেখানে ধরেন শ্রীলঙ্কার হতেছে 2 বিলিয়ন, আর ইন্ডিয়ার হতেছে 32 বিলিয়ন। তো চিন্তা করে দেখেন সেখানে আমাদের কতটুকু সুযোগ আছে।
আরেকটা ব্যাপার কি ট্যুরিজমের ব্যাপারে ভাইয়া, যে ভাই এবং বোনেরা যারাই শুনছেন, যে ট্যুরিজমে ধরেন আপনি আইটি একটা ব্যবসা করলেন, সেখানে ধরেন 100 জন ইঞ্জিনিয়ার হলো বা 500 জন হলো, কিন্তু ট্যুরিজমে কিন্তু 5000 লোক একটা কর্মসংস্থান করা যায়। যে আমাদের দেশে যে একটা ইউথ আনএমপ্লয়মেন্ট চলছে, তাই না, সেখানে যদি আমাদের বেশিরভাগ কর্মসংস্থান নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু ট্যুরিজম একটা ভালো একটা এরিয়া। তো সেই জন্য আমি বলবো যে এই খাতে কিন্তু আমাদের সবারই, যারা ব্যবসায়ী আছেন, পলিটিশিয়ান আছেন, চেম্বার অফ কমার্স আছেন, সেখানে একটু খেয়াল রাখবেন যেন বাংলাদেশ এই ট্যুরিজম সেক্টরকে একটা ইকোনমিক ইঞ্জিন করে গড়ে তুলতে পারে ইনশাল্লাহ। অ্যাবসলিউটলি। এবং সেই জায়গায় নিশ্চয়ই আপনারাও বেশ সাহায্য করতে পারেন বিদেশিদের এই ক্ষেত্রে আগ্রহী করে তোলার জন্য। বাংলাদেশে ইনভেস্টমেন্টের পরিবেশটা অতটা ওয়েলকামিং না অনেকেই বলে থাকেন, আপনারা আসলে কি বলবেন ইনভেস্টমেন্টের জায়গা থেকে? হাসানুজ্জামান হাসান মেহব। ইউথ, আসলে আমাদের ইউথরাই শক্তি, এবং ওনারা কেমন শক্তি, এবং আমাদের তারুণ্য যে অনেক ভরপুর, অনেক মেধা, এটা কিন্তু 5ই আগস্টেই ওনারা দেখিয়ে দিয়েছেন। এটাই কিন্তু বাস্তব সত্য। তো মেধা কিন্তু আমাদের আছে, এই মেধাটা কিভাবে কাজে লাগাবেন। আমি একজন প্রবাসী, আমি নিউ ইয়র্কে থাকি। আমি আমার বড় ভাইয়ের সাথে হাঁটি হাঁটি পা করে এখানে বিজনেস শুরু করি, সেই বিএনপির আমল থেকেই। তো বাট আপনারা যারা ব্যবসা করেন, আপনারা কিন্তু মূল জিনিসগুলো করছেন না। যেমন উনি প্রবাসী কল্যাণের কথা বললেন, একটা আপনাকে দিয়ে দিল, ওইখানে একটা লাউঞ্জ দিয়ে দিল, এইটাই কিন্তু প্রবাসীদের কোনো সমস্যার সমাধান না। আপনারা কি জানেন, এইখানে যারা আছেন হয়তো বিদেশি পাসপোর্টধারী আছেন বেশি। আপনারা কি জানেন, আপনি যখন ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে যাবেন, বাংলাদেশের এই যে কয়টা ব্যাংক আছে, আপনি কিন্তু ওই পাসপোর্টটা দিয়ে খুলতে পারবেন না। তো ব্যবসা তো প্রথমেই আপনি করতে দিলেন না। তো এমন কি একটা আইন করা যায় না যে আপনি ওই পাসপোর্টটা দিয়েই আপনি করলেন, আমরা টাকা পাঠালাম, ঠিক আছে, তারপর এখন আমাকে ঘুরতে হয় যে তাহলে তো আপনাকে বাংলাদেশের একটা পাসপোর্ট বা বাংলাদেশের আইডি করতে হবে। তো এইটাকে সহজ করে দেন। আপনি যখন বিনিয়োগ করবেন, আমি বিনিয়োগ করছি আলহামদুলিল্লাহ, আমি আমার ভাই আমরা বিনিয়োগ করছি। আমি উত্তরবঙ্গে একটা 1900 মানুষের কর্মসংস্থান করতে পেরেছি আলহামদুলিল্লাহ। বাট এটা কিন্তু সহজ না। প্রবাসী হিসাবে প্রথমে টাকা আনলাম, কিন্তু পরে আমাকে বাংলাদেশি হিসাবে বিজনেস করতে হচ্ছে। তো আমাদের কিন্তু ওই সুবিধাটা নাই। তো আমি এখন বিজনেস করছি, আমি কিন্তু লিগালি দেশে টাকা নিয়ে যেতে পারছি না আমেরিকায়, না, কোনো উপায় নাই। আপনার ইটস নট পসিবল, আপনি পারবেন না। কিছু মানুষের কোশ্চেন আছে যে আমি বাড়িটা বিক্রি করে টাকাটা নিয়ে যাব। আরে ভাই, আমার রিজার্ভই নাই, বিলো 20 বিলিয়ন, আপনি কিভাবে এই বাড়িটা বিক্রি করে ডলারটা নিয়ে যাবেন? এই মানসিকতারও পরিবর্তন আমাদের প্রবাসীদের হতে হবে। এবং আসেন, আপনারা ইনভেস্ট করেন। এই জায়গাটা আমরা বারবারই উঠে আসছে যে আমরা আসলে ওয়েলকামিং কিনা, এবং বাংলাদেশ ডায়াসপোরাদের বলেন, এনআরবিদের বলেন, কিংবা বিদেশি যারা আছেন তাদের জন্য আসলে একটা সুন্দর পরিবেশ তৈরি করে কিনা কাজের। নিশ্চয়ই এই নতুন সময়ে এই বিষয়টিতে অনেক জোর দেওয়া হবে। তরুণদের হাত ধরেই আসলে যে পরিবর্তন আসলো, সেখানে আমরা তরুণদেরকে কতটা গুরুত্ব দিতে পারছি বা তাদেরকে কতটা কাজে লাগাতে পারছি, এটা একটা বড় প্রশ্ন হয়ে উঠেছে। যেমন তরুণরা তো সবসময় নিশ্চয়ই রাজপথে থাকবে না, তারা নিশ্চয়ই সবসময় রক্ত দিয়ে চিৎকার করে তাদের অধিকার আনবে না। তো তাদেরকে আসলে কিভাবে আমরা দেশের জন্য কাজ করাতে পারি, কাজ করিয়ে নিতে পারি, সেই জায়গাটিতে কিভাবে কাজ করতে পারি, সম্ভবত আজিজ আহমেদ আমাদের কিছু অ্যাড করতে পারবেন। বাংলাদেশ, আমাদের বাচ্চারা ইজ নট অ্যান এক্সেপশন। আমাদের ওদের এক্সিস্ট করে না। এই এআই ট্রান্সফরমেশন টেকনোলজি যেভাবে যাচ্ছে, আমাদের নতুনভাবে চিন্তা করতে হবে। ওইটা আমরা ফিউচার অফ ওয়ার্ক কিভাবে হবে সেটা একটা। আর আমরা যারা আছি সেটা ইন্ডিপেন্ডেন্ট অফ আমাদের বয়স ইত্যাদি, কিন্তু আমাদেরকে রিস্কিল করতে হবে, না হলে আমরা ইরিলিভেন্ট হয়ে যাব স্লোলি বাট শিওরলি। সেটা এফিসিয়েন্সির প্রশ্ন আছে। তাহলে আমাদের চিন্তা করতে হবে কিভাবে আমরা লো কস্ট হাই ইম্প্যাক্ট আমাদের ম্যাক্রো লেভেলে আমরা ইনভলভ হতে পারি, মাইক্রো লেভেল ইনভলভ, কিন্তু আমাদের চিন্তা করতে হবে গিভেন দ্য টাইম লো কস্ট হাই ইম্প্যাক্ট কীভাবে সলিউশনগুলো আনতে পারবো এবং কিভাবে সেটা
ইয়াং মাস লেভেলে উপকার আসবে, সেটাই আমাদের করতে হবে। তো এই জন্য যারা ইয়াং আছে ওদেরকে কীভাবে ব্রাইটার করবো, ওদেরকে টাইমলি ওদেরকে রাইট এডুকেশন স্কিলস, এডুকেশন টেকনোলজি যেগুলো দিয়ে আমরা ওয়ার্ল্ড তো ইন্টারকানেক্টেড, এবং সেটা আমরা কোডাস ট্রাস্টে, থ্যাংক ইউ, কোডাস ট্রাস্টে সেটা আমরা করতেছি। ইটস লাইক এখন আমার কোনো হিডেন এজেন্ডা না, আই জাস্ট ওয়ান্টেড টু ওয়ার্ক। আই এম রিয়েলি কোডাস ট্রাস্ট, আই অলমোস্ট 2012 সাল থেকে আই ইনভেস্টেড মাই সেলফ ওভার $2 million, কারণ এটা আমি বিশ্বাস করি ইউথদেরকে যদি আমরা রিলেভেন্ট টেকনোলজি দিয়ে ইউথ আনএমপ্লয়েড এবং আন্ডার এমপ্লয়েড ওদেরকে সেটা করতে পারে। থ্যাংক ইউ। আমাদের সময় খুব কম, কিন্তু আমরা আরো কয়েকটা বিষয় একটুখানি ভাত দিতে চাই। কালচারের জায়গাটা একটুখানি আসতে চাই, যে বাংলাদেশি কালচারকে আসলে কিভাবে আপনারা পুরো বিশ্বে ধারণ করে চলেছেন। আলটিমেটলি আপনারা বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেন বলেই আজকে এখানে বসে আছেন বা বাংলাদেশকে নিয়ে এত কথা বলছেন। সো যে কোনো কেউ অ্যাড করতে পারে। ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে আপনি যদি কোনো একটা দেশকে পরিচিত করতে চান অন্যের কাছে, তাহলে প্রথমে যে জিনিসটা আসে সেটা কালচার, কারণ এটা দিয়ে এত অল্প সময়ে আপনি আপনাকে পরিচিত করতে পারবেন। আমার মনে হয় না আর কোনো সেক্টর আছে যেই সেক্টর দিয়ে করা সম্ভব। তা আমি দু একটা ফ্যাক্ট দিয়ে আমি বুঝাবো যে আসলে এটার ইম্প্যাক্টটা কত। আমাদের এই কালচারটাকে আমরা যদি বিদেশে সব দেশে তুলে ধরতে পারি, তাহলে জাতি হিসাবে আমরা অনেক উপরে চলে যাব। পৃথিবীতে যে কটা স্থায়ী শহীদ মিনার আছে, এই শহীদ মিনার হওয়ার আগে বাংলাদেশিরা যে বাংলা ভাষার জন্য সংগ্রাম করেছে এবং মৃত্যু বরণ করেছে, শহীদ হয়েছে, এ কথাটা অনেক মানুষই জানতো না। কিন্তু টরন্টোতে শহীদ মিনার হওয়ার পরে ওখানে যখন 52 ব্যাপারটা ডিটেলস একটা প্লেকার্ডে বলা হয়েছে, আপনারা বিশ্বাস করবেন না, সারা বছর বিভিন্ন দেশেরা, টরন্টোকে বলা হয় মাল্টিকালচারাল ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, 180 কান্ট্রিজের লোক ওখানে বসবাস করে। তো সবাই আপনার ওখানে যায় এবং ওই হিস্ট্রিটা পড়ে এবং আমাদেরকে একটা অন্য লেভেলে তখন চিন্তা করা শুরু করে। এবং এই শহীদ মিনার হওয়ার পরে আমাদের বাঙালি অনুষ্ঠানগুলো কেন্দ্রবিন্দু হয়ে গেছে এই শহীদ মিনার। এখানে যেমন শহীদ মিনার যে কোনো কিছু করতে হলে শহীদ মিনার নিচে দিয়ে দাঁড়ালেই কিন্তু লোক জড়ো হয়ে যায়, ঠিক ওখানেও সেই অবস্থা। তো আমি মনে করি যে আমাদের কালচারটাকে আমরা যদি জাতি হিসাবে বিশ্বকে আমাদের অবস্থান বুঝাতে চাই, তাহলে বিভিন্ন দেশে আমাদের কালচারটাকে নিয়ে যাওয়া দরকার। এবং সেটা সম্ভব হলো আমরা যারা বিদেশে থাকি, যেই দেশে থাকি, সেই দেশের লোক এবং আমাদের যারা কালচারালি এখানে রেনোন্ড আছে, তাদের মাধ্যমে একটা অ্যাম্বাসেডর টাইপের জিনিস করে সেটা করে ওটার একটা কম্বিনেশন। এখানে আমরা ম্যান পাওয়ার এবং ইয়ের কথা বলেছি। আমরা অনেকেই জানি না আমাদের যে এই তরুণ প্রজন্ম, এরা বিদেশে যে কোথায় কি আছে, প্লাস আমাদের যে যারা আমরা বিদেশে গেছি, আমাদের যে সেকেন্ড জেনারেশন যারা ওখানে জন্ম নিয়েছে, ওখানে পড়ালেখা করেছে, ওখানে পড়ালেখা শেষ করে কত বড় বড় পজিশনে আছে, আমরা কিন্তু অনেকেই জানি না। আমাদের গভর্নমেন্টের তো কোনো এটার নেই। আপনারা অবাক হবেন যে টেসলার ডিজাইনে বাঙালিরা জড়িত, তারপরে আপনার অ্যামাজনে বড় পজিশনে, ইউটিউবের ফাউন্ডার বা একজন বাঙালি। তো এখানে আমি মনে করি আমাদের কোনো ডাটাবেজ নেই, গভর্নমেন্ট লেভেল থেকে কোনো ডাটাবেজ নেই। আমরা যদি একটা ডাটাবেজ তৈরি করি এবং করে পৃথিবীর বিভিন্ন জায়গায় কে কোথায় কোন পজিশনে আছে তাদেরকে নিয়ে এসে এখানে, আমরা যে কত শক্তিশালী সেটা আমরাও জানি না, সেটা আবিষ্কার করার সময় সম্ভবত এসে গিয়েছে। এটা দেশের উন্নয়নে বিরাট একটা ভূমিকা রাখবে। অ্যাবসলিউটলি। সম্ভবত ব্যবসা এবং রাজনীতি দুটোকে এক করে কিছু বলতে চাচ্ছিলেন গিয়াস আহমেদ। আমরা এই দেশকে দিতে চাই, কিন্তু এই দেশ আমাদের কাছ থেকে নিতে চান না। আমরা দিতে চাই, যে সকলে কিন্তু আলোচনা করেছেন যা দিতে চাই, কিন্তু এই সমস্যার কথা বলেছেন। দ্যাট মিন সরকার মানে আমাদেরকে আনবার জন্য পদক্ষেপ নিচ্ছেন না। আমরা দেখেন এই দেশে আমরা ইনভেস্ট করতে চাই,
আমরা বিভিন্নভাবে টাকা পাঠাচ্ছি, দেশে গরিব বা মাদ্রাসা বলেন বা এতিমখানা বলেন, বিভিন্নভাবে আমরা কিন্তু এনজিওদেরকে টাকা পাঠাই, ফ্যামিলিদেরকে পাঠাই বা ইনভেস্ট করতে চাই। কিন্তু সমস্যাটা হলো যে এই সংস্কার, বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে ওনারা সংস্কারের কথা বলছেন, আমরা ওটাকে কনগ্রেচুলেট করি। এখন সংস্কার করতে হলে প্রবাসীদের চোখে দেখতে হবে, প্রবাসীদের চোখ দিয়ে আমাদেরকে আহ্বান জানাতে হবে, আমাদের কথা শুনতে হবে যে কি সংস্কার, যে সমস্যাগুলি আজকে আলোচনা হলো, তো এই সমস্যাগুলিতে সরকারকে শুনতে হবে। কিন্তু সেই শুনবার জন্য কি কোনো সরকার কি কোনো ব্যবস্থা করেছে? আমাদেরকে ডেকেছে? আমাদের কথা তো শুনতেই চান না তারা। অনেকে তো আমাদেরকে ভয় পান, অনেক রাজনীতিবিদরা ভয় পান, কারণ প্রবাসীরা যদি এসে তার ওই নির্বাচনী এলাকা দখল করে নেয়, সে তো ভয় আছে, কারণ সে তো জানে যে আমেরিকা বা ইউরোপ থেকে যদি একটা লোক আসে তার এলাকায়, তখন তো তার সিট খালি হয়ে যাবে, মানে সে আউট হয়ে যাবে। এই কারণে এই সমস্যা কিন্তু রাজনীতিবিদরাও আছে এখানে জড়িত। আমরা মনে করি যে আমাদের প্রবাসীদের চোখ দিয়ে যদি আমরা সংস্কার করতে চাই, আমাদের এখানে এই দেশের যে দ্বৈত নাগরিকদের আছে সেটাকে আপনার অংশগ্রহণ করবার জন্য দেশে আমাদের সুযোগ করে দিতে হবে। সবার চোখে আসলে সংস্কার, তাহলে আমরা কিন্তু এই দেশকে সেবা করতে পারব। একেবারে শেষ পর্যায়ে এনআরবি মানে বাংলাদেশ ছাড়া যারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন, আপনাদেরকে এক করে তোলার যে একটা প্রয়াস আপনারা করে থাকেন 2006 সাল থেকে কনফারেন্স করেন এনআরবি, সেটা নিয়ে ছোট্ট করে শুনে আজকের আয়োজনটা শেষ করব। আমরা বিশ্বব্যাপী মিলিয়ন মাইন্ডসকে দেশের উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় নিয়েই গত 25 বছর ধরে এনআরবি বিভিন্ন সামিটের মাধ্যমে আমরা করছি। তারই ফলশ্রুতিতে এবছর আমরা ঢাকায় এনআরবি সামিটটা হয়েছে, এবং আগামীর বাংলাদেশে এই মিলিয়নস অফ বাংলাদেশি এনআরবি ডায়াসপোরা, তাদেরকে কিভাবে আমরা একত্রিত করে, এই দেশটা তো আমাদেরই, আমাদের যে জন্মভূমি, আমরা যেখান থেকে আলো বাতাস পড়াশোনা করে অন্য দেশকে সেবা দিয়ে এসেছি এতদিন, এখন আমরা সেই ঋণটা শোধ করতে এই দেশে আসতে চাই। এ দেশে এসে আমরা দিতে চাই, নিতে চাই না, শুধু আমাদেরকে কালেকটিভলি সুযোগটা দেওয়া দরকার। প্রতিটি কথায় আসলে বাংলাদেশকে আপনারা কতটা ধারণ করেন সেটি প্রকাশ পেল। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, যে যেখানে থাকবেন এরপর ভালো থাকবেন, বাংলাদেশকে নিয়ে এইভাবেই ভাববেন, সেই প্রত্যাশাটুকু থাকবে। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ সঙ্গে ছিলেন। সাথে সাথে আজকে তো আমরা মাত্র কয়েকজনকে আনতে পারলাম যারা বাংলাদেশের বাইরের বাংলাদেশে আছেন, বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা বলেন, পেশাজীবী বলেন, কিংবা যারা শুধুমাত্র শ্রমিক হিসেবে দেশের বাইরে আছেন, কিন্তু আপনাদের অর্থ, আপনাদের মতামত, আপনাদের কাজ সবটুকু বাংলাদেশের কল্যাণ বয়ে আনে। আমরা সকলে ভালো থাকি আপনাদের জন্য। আপনাদেরকে একটা স্যালিউট জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আবার দেখা হবে, আবার কথা।